আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি চাইলে আমার উন্মুক্ত বুকে তোমার নরম ঠোঁটের গভীর প্রলেপ এঁকে দিতে পারতে তোলা। আমি বাধা দিতাম না, লজ্জায় ফেলতাম না তোমায়, শুধু অনুভব করতাম আমার হৃদয়ে সৃষ্ট ঝড়। তুলি গাড়িতে বসে ঠোঁটে ঠোঁট চেপে বার কয়েক হাসি আটকানোর ব্যর্থ প্রচেষ্টা চালালো। আদ্রর বলা বাক্যগুলো ক্ষণে ক্ষণে মনের কোণে উকি দিচ্ছে। যতবার মনে হচ্ছে ততবারই বিড়া বেড়ে চলেছে। হাত দিয়ে মুখ ঢেকে তুলি কল্পনার রং তুলিতে আদ্রকে রাঙিয়ে নিল। ঘোর লাগা হাসিটুকু কল্পনা করে মিনমিন করে বলে উঠল, বড্ড অসভ্য আপনি ডক্টর সাহেব। রৌদ্রোজ্জ্বল দিন মধ্যাহ্ন গড়ালো। ক্লান্ত ভঙ্গিতে ছোট্ট নিঃশ্বাস ছেড়ে তুলি কলেজ গেট থেকে বেরিয়ে এলো। গুমোট ভাব, ভ্যাপসা গরমে তুলির অবস্থা নাজেহাল। কলেজ ড্রেসটা ঘামে আংশিক ভিজে গেছে, কপালে ফোঁটা ফোঁটা ঘাম বিন্দুর সমারোহ। গাড়ির কাছে আসতেই আদ্রর কিনে দেওয়া নতুন মোবাইলটা এগিয়ে দিল ড্রাইভার। কলেজে মোবাইল নেওয়া নিষেধ বিধায় ড্রাইভার আঙ্কেলের কাছে মোবাইলটা রেখে গিয়েছিল। তুলি মোবাইলটা নিয়ে গাড়িতে উঠতে যাবে, তার পূর্বেই ডেকে উঠল কেউ। থমকে গেল তুলি, পেছন ফিরে অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করলো। এতগুলো মাস পর মানুষটাকে দেখবে, তাও কলেজের সামনে, তা ছিল তুলির কল্পনা অতীত। সংকোচে পড়ে গেল মন। ছেলেটা ঠোঁট দুটো প্রসারিত করে প্রশ্ন ছুড়ে দিল তুলির দিকে, কেমন আছো? গলা শুকিয়ে কাঠ হয়ে এলো তুলির। শুকনো কাঠে বিড়ম্বনা কাটিয়ে প্রত্যুত্তর করল, জি ভালো, আপনি কেমন আছেন? ছেলেটা মুখে কিছুই উচ্চারণ করল না, বরং জবাবে ঠোঁটের কোণে স্মিত হেসে অস্বস্তিতে পড়ে গেল তুলি। ফের প্রশ্ন করল, কানাডা থেকে কবে এলেন? আজ সকালে। আচ্ছা, বাসায় আসবেন, এখন যাই তাহলে। যাওয়ার কথা শুনে অস্থির কণ্ঠে ডেকে উঠল ছেলেটা। গলার জোর বাড়িয়ে বলল, তুলি, তোমার সারাদিনের সময় থেকে আমায় এই মুহূর্তে একটু সময় দিবে প্লিজ? শুধু একটুখানি। কিছু কথা ব্যক্ত করার জন্যই সুদূর কানাডা থেকে আমার ছুটে আসা। হক চকালো তুলি, বিস্মিত না হয়ে পারল না। ভয়ার্ত হয়ে উঠল আখি যুগল। সম্মুখে ব্যক্তির আকুল কণ্ঠের আবেদন অগ্রাহ্য করার মতো নয়, কিন্তু আদ্র তুলির ভয় হচ্ছে, দমনায় ভুগছে অন্তর। শেষমেশ অস্ফুট স্বরে বেরিয়ে এলো, তুমি বেশ সুন্দর হয়ে গেছো তুলি। প্রকৃতির এই নির্মল সৌন্দর্যের চেয়ে অসম্ভব নজর কাড়া। সামনে বসা ব্যক্তির মুখে উচ্চারিত বাক্যে তুলির মাথা ঝিমঝিম করে উঠল, কিছুটা রুক্ষ কণ্ঠে আওড়ালো, পূর্ব ভাইয়া। অপ্রস্তুত হাসল পূর্ব। ঘাড় ফিরিয়ে পরিবেশটা চোখের পাতায় বন্দি করে নিল একবার। সুন্দর কোলাহলবিহীন একটা জায়গা, মাথার উপর খোলা নীল আকাশ, লেকের পাশে সারি বেঁধে কয়েকটা গাছ উড়ু হয়ে দাঁড়িয়ে আছে। হয়তো উত্তপ্ত রোদেরময় প্রহর হতে মানুষকে রক্ষা করাই এদের দায়িত্ব, যেমনটা করছে তুলিকে। কত সুন্দর করে তুলির চোখে মুখে বিলীন করে চলেছে নিজেদের ছায়া। হতে পারে শ্যামবতী কন্যার গরমে অস্বস্তি মাখা চেহারাখানা দেখে তাদের ভীষণ মায়া হচ্ছে। অহেতুক কথাগুলো ভেবে আরেকটু হাসল পূর্ব। লেকের পাশে দুটো বেঞ্চিতে মুখোমুখি বসে আছে তুলি ও পূর্ব। তুলি হাঁসফাঁস করছে, কেন যে তখন আসার জন্য রাজি হয়ে গেল সেটা ভেবে নিজেকে মনে মনে হাজারো গালি দিচ্ছে। ফের বোকামি করে বসলো, এমনই বলছে মন। সামনের মাসে আমি বিয়ে করছি তুলি। মেয়েটার নাম তিশা, কানাডাতে থাকে। ম্লান স্বরে বলল পূর্ব, দৃষ্টি নিক্ষেপ করলো তুলির দিকে। এ কথাটা বলার জন্যই এত অনুরোধ করে আনা হলো। তুলি ঠোঁটের কার্নিশে মৃদু হাসির রেখা ফুটিয়ে আনন্দিত কণ্ঠে বলে উঠল, বাহ, এটা তো খুব ভালো খবর ভাইয়া। কানাডা গিয়ে বেশ উন্নতি করলেন। আমরা তাহলে একটা ভাবি পেতে চলেছি। তুমি কি বিন্দুমাত্র কষ্ট অনুভব করোনি তুলি? অকস্মাৎ এমন একটা প্রশ্নে তুলি বিস্ময়কর দৃষ্টিতে তাকালো পূর্বর পানে। গায়েব হয়ে গেল ঠোঁটের কোণ ঘেঁষে থাকা হাসিটা। নিমেষ চোখের পাতায় ধরা পড়ল পূর্বর চোখে চিকচিক করা জলের ধারা। তুলির নরম মন কিছুটা অনুশোচনায় ভুগতে আরম্ভ করল।
পরক্ষণেই বলে উঠল, আমি তার জন্য নয়, তবে তার মন কেন আমাকেই চাইলো? মন মানুষের জীবনের একটা বিষাক্ত অংশ। তার স্বভাবই যেন সর্বদা নিষিদ্ধ জিনিসের প্রতি ঝুঁকে পড়া। মাঝে মাঝে ভীষণ বেইমানি করে মনটা। যাকে পাওয়া দুষ্কর তার প্রতিই করে দেয় আসক্ত। একটা সময় কাদায় বিষাক্ত বেদনা ছড়িয়ে দেয় আনাচে কানাচে। তুলি মনোমুখ রইল, কি বলবে সে? আমি একটুও কষ্ট পাইনি। কেন পাবো? আমার তো ডক্টর সাহেবকে ছাড়া অন্য কাউকে ভাবাও পাপ। কষ্টে চৌচির হয়ে মানুষটাকে জেনে শুনে কথার আঘাত করা অন্যায়, তা অত্যন্ত ভালো বোঝে তুলি। কারণ তার নিজের দ্বারা কখনো কথার আঘাত সহ্য করা হয়ে ওঠেনি। যখনই কেউ কথার তীর ছুঁড়ে মেরে রক্তাক্ত করেছে হৃদয়, তখনই তুলি খুব কেঁদেছে। বিন্দু বিন্দু করে হাজারো অশ্রু দিয়েছে বিসর্জন। তুলির ভাবনায় বিভোর মুখশ্রীতে চেয়ে তাচ্ছিল্য হাসল পূর্ব, কণ্ঠে তাচ্ছিল্যের স্বর ধরে রেখেই বলল, জানি কষ্ট হয়নি তোমার, হবেই বা কেন? তুমি তো আমার নও। পূর্বের কথার পৃষ্ঠে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করার ইচ্ছে হলো না তুলির। পূর্ব ঘাড় ঘুরিয়ে লেকের দিকে চেয়ে বলে উঠল, তুমি আমার হলেই পারতে তুলি। বক্ষস্থল কেঁপে উঠল তুলির। হুট করে দাঁড়িয়ে পড়ল বেঞ্চি ছেড়ে। এখানে থাকা কোনো ক্রমে আর সম্ভব নয়। পূর্বর কষ্টের জর্জরিত ভারী ভারী বাক্য সে কেন শ্রবণ করবে? তুলির নিজেকে বিরাট স্বার্থপর লাগছে। কাউকে ভালো না বাসলেও তার কষ্টজনক কথাগুলো তো শোনা যায়। তুলি মনে মনে বলে উঠল, আমি স্বার্থপরই, কারণ আমি আমার ডক্টর সাহেবকে খুব বেশি ভালোবাসি। অন্যের কষ্টের ভাগিদার না হলেও আমার জীবন থেমে থাকবে না, কিন্তু আদ্র ভাইয়াকে ছাড়া আমার নিঃশ্বাসটাও আমার সঙ্গ ছাড়তে সময় নেবে না। পূর্ব গম্ভীর গলায় বলল, চলে যাবে? হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। তোমাকে বলা হয়নি তুলি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। কানাডা গিয়ে একটা দিনও স্বস্তির নিঃশ্বাস ফেলা হয়নি আমার। দাদিকে কথা দিতে বাধ্য হয়েছিলাম সেদিন তোমার পিছু ছেড়ে দিব, তাই মনের বিরুদ্ধে গিয়ে কানাডা পাড়ি জমিয়েছিলাম। আমার কানাডার দিনগুলো তোমাকে দেখানো তো পসিবল না, তবে এইটুকু বলবো, আমি ভালো ছিলাম না তুলি, একদম ভালো ছিলাম না। দাদির পায়ে পড়ে ওয়াদা ভঙ্গ করে ছুটে এসেছি আমি আজ। তবে জানো, তার পিছনে শর্ত জুড়ে দিয়েছিল দাদি, তিশাকে বিয়ে করতে রাজি হবার শর্ত। তোমাকে এক পলক দেখতে পাওয়ার বদলে যদি সারা জীবন ধুকে ধুকে মরতে হয়, তবুও আমি রাজি। এই যে আজ তোমার ঘুরমার্ত মুখটা দেখে আমার হৃদয় জুড়ে প্রশান্তি অনুভব করছি। তার জন্য আমি পাহাড় সম কষ্ট সহ্য করতে দ্বিধান্বিত হব না। যদি তোমায় কষ্ট দিলে আমার কষ্ট না হতো, তাহলে আমি জোর করে হলেও তোমাকে আমার করে নিতাম তুলি। রুদ্ধশ্বাসে কথাগুলো বলে নিস্তব্ধ হয়ে গেল পূর্ব। তুলির স্থবির হয়ে চেয়ে রইল জল রাশির দিক। এর মধ্যে পূর্ব এক মুহূর্তের জন্য পাশ ফিরে চায়নি। তুলি কিংকর্তব্য বিমূঢ়, কথার ভাণ্ডারে আজ শব্দের ঘাটতি। নিশ্চুপ নিস্তব্ধ মুহূর্ত ভঙ্গ করে তুলির ফোনটা পুরো উদ্যমে বেজে উঠল। কিঞ্চিত কম্পন অনুভূত হলো তুলির। ফোনের স্ক্রিনে দৃষ্টি নিবদ্ধ করতেই ভয়ের ছাপ ফুটে উঠল নেত্রে। স্ক্রিনে জল করছে ডাক্তার সাহেব। ভয়ে ভয়ে কলটা কেটে যাওয়ার আগে রিসিভ করলো। কর্ণে এসে ধাক্কা খেলো অপর পাশের মানুষটার তীর্যক কণ্ঠ। কোথায় তুমি? অজানা ভয়ে সেটে গেল তুলির মন। কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর কাপা কাপা কণ্ঠে জবাব দিল, কলেজে। কলেজটা এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা। অনবরত ঘাম ঝরতে লাগলো তুলির সারা দেহ হতে। কথা বলতে গিয়ে খেয়াল করছে গলা প্রচন্ড কাঁপছে। এক্সট্রা ক্লাস আছে। তা তোমার এক্সট্রা ক্লাস কি পূর্বর সাথে? হাত ফসকে ফোনটা মাটি স্পর্শ করলো। পূর্ব দাঁড়িয়ে কিছু বলতে যাবে, তার আগেই ফোনটা হাতে তুলে দৌড়ে রাস্তার কাছে চলে এলো তুলি। একটা গাড়ির দরজা মেলে দিল কেউ তার উদ্দেশ্যে। যেতে নিয়েও বাধা পড়ল। ছুটে আসার ফলে হাঁপাচ্ছে তুলি। গাড়ির দিকে দৃষ্টি তাক করতেই ভয়টা দ্বিগুণ বেড়ে গেল। দ্রুত বেগে গাড়িতে বসে পড়ল। ড্রাইভিং সিটে বসে থাকা সুদর্শন যুবক তার দিকে ফিরেও তাকাচ্ছে না। যুবক তার দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করছে। তুলি ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। চোয়াল শক্ত আর্দ্র, সারা মুখ রক্তিম আভায় ছেয়ে আছে। নীলাভ চোখগুলো রক্ত বর্ণের ন্যায় টকটকে লাল হয়ে আছে। তুলির ভয়টা তীব্র থেকে তীব্রতর রূপ ধারণ করলো।
হৃৎপিণ্ড ছোট হয়ে গেল যেন। সারা রাস্তা একটা চ শব্দ করলো না আদ্র, আর না একবারও তাকিয়েছে তুলির দিকে। বাড়ির গ্যারেজে এনে গাড়িটা থামালো, সিটে মাথা এলিয়ে চোখ বুজে গায়ের কালো শার্টের ওপরের দুটো বোতাম খুলে নিল। তুলি কন্দন মিশ্রিত স্বরে ডেকে উঠল, স্টপ। ঝাঁঝালো কণ্ঠে বাধা প্রদান করলো আদ্র। তুলির চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে গেল। আদ্র তাকালো না একটুও। গাড়ি থেকে নেমে তুলির পাশের দরজাটা খুলে ডান হাতটা চেপে ধরল শক্ত করে। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো তুলির দিকে, যা তুলিকে ভস্ম করে দেওয়ার জন্য যথেষ্ট। ভয়ে থেকে থেকে কেঁপে উঠছে তুলি। রাগে ধপ করে জ্বলে উঠল আদ্রর পুরো মস্তিষ্ক। রসপূর্ণ চাহনি ছুড়ে দিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, যদি আর এক ফোঁটা অশ্রু ঝরাতে দেখেছি তাহলে আজ খুন করব তোকে। তুলিকে টেনে হল রুমে নিয়ে আসলো আদ্র। সায়রা বেগম আমরিনকে খাইয়ে দিচ্ছিলেন নিজ হাতে। যেই না এক লোকমা ভাত আমরিনের মুখে পুরে দিল, দেখতে পেল আমরিনের মুখভঙ্গি হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেছে। বহু কষ্টে লোকমাটা গিলে নিল আমরিন। চোখের ইশারায় সামনে তাকাতে বলল সায়রা বেগমকে। দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে স্তব্ধ হয়ে গেলেন। ছেলের পেছনে নতমস্তকে দাঁড়িয়ে থাকা তুলিকে দেখে হাত ধুয়ে উঠে আসলেন তড়িঘড়ি করে। মেয়েটার চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট। আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আদ্র? তুলিকে এভাবে ধরে এনেছিস কেন? কিছু হয়নি, বউকে নিয়ে এলাম একেবারে, আর দিচ্ছি না। তোমার বোনকে জানিয়ে দিও। নির্লিপ্ত কণ্ঠে জবাব দিয়ে তুলির হাতটা ছেড়ে দিল আদ্র। টি টেবিলের ওপর থেকে রিমোট নিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিল। কয়েক সেকেন্ড ঠায় দাঁড়িয়ে থেকে সিঁড়ি বেয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই সায়রা বেগম পিছু ডাকলেন। হন্তদন্ত পায়ে এগিয়ে এসে বললেন, একেবারে নিয়ে এসেছিস মানে? আমার বউ উঠতে শিখে গেছে, বুঝতে শিখে গেছে, অন্যের দুঃখ কষ্টের ভাগিদার হওয়া, সহানুভূতি দেওয়া শিখে গেছে। সব মিলিয়ে খুব বড় হয়ে গেছে। তাই আমি আমার বউকে নিয়ে এসেছি। কোনো শর্ত সহ্য করতে রাজি নই আমি। তাচ্ছিলের স্বরে তুলির দিকে অপলকভাবে তাকিয়ে কথাগুলো বলল আদ্র। তুলির চোখে জল টলমল করছে। ভয়ে দৃষ্টি সরিয়ে নিয়েছে ঝটপট। এত ভয় কখনো পায়নি এর আগে আদ্রকে। হয়তো আগে আদ্রর এমন রূপের সম্মুখীন হতে হয়নি তাই। সায়রা বেগম ইতস্তত কণ্ঠে বলতে লাগলেন, কিন্তু কিন্তু কি? শর্ত ছিল ইন্টার ফাইনাল দেওয়ার পর তুলিকে এই বাড়িতে আমার হাতে তুলে দেওয়া হবে। কারণ খালা খালু বাবার দৃষ্টিতে তুলি এখনো ছোট। আমি যদি আমার বউকে খাইয়ে পরিয়ে যত্ন দিয়ে বড় করতে পারি তাহলে কি এই শর্ত নিছক নয়? আমার পক্ষের এক মুহূর্ত কোনো শর্ত মানা সম্ভব না। বউ আমার, তাই আমি নিয়ে এসেছি। একটু থামলো আদ্র। কণ্ঠে একরাশ গম্ভীরতা ঢেলে বাঁকা হেসে বলে উঠল, তোমার মনে আছে মা? নাও থাকতে পারে, স্মরণ করিয়ে দিচ্ছি। তোমার পিছনে মাথা নত করে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে 4 বছর আগে নিজের ছেলের বউ করে আনার জন্য একটা মেয়েকে আমার জীবন থেকে সরিয়েছিলে অন্যায়ভাবে। আজ যখন আমি তুলিকে চাইছি, কেন দূরে সরিয়ে রাখছো? আমি ধৈর্যশীল, তবে ততটাও নয় যতটা ধৈর্য ধরলে আমার নিজেরই নিঃশ্বাস ফেলতে কষ্ট হবে। আদ্রের কথায় আঁতকে উঠলেন সায়রা বেগম। পেছন ফিরতেই চোখে পড়ল তুলির বিস্ময়কর দৃষ্টিপাত। তুলির চোখের জল শুকিয়ে গেছে। অন্য এক চিন্তা হানা দিয়েছে মনের মধ্যে। অন্য একটা মেয়ে মানে? সূক্ষ্ম বিষাদ অনুভব করল তুলি। সায়রা বেগম ফের ছেলের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন। আদ্র ঠোঁটের কোণের হাসিটা প্রগাঢ় হলো। শান্ত শোনালো কণ্ঠস্বর, অন্যায়কারী তুমি একা নও, সেও ছিল। তবে আমি কৃতজ্ঞ তোমার প্রতিমা। তুমি আমাকে সুন্দর একটা পৃথিবী দেখিয়েছ, আমার অস্তিত্বের সন্ধান দিয়েছ। তুলিকে যদি কেউ এই বাড়ি থেকে নিয়ে যায় তাহলে আমার ছায়াও এই বাড়িতে দেখবে না তোমরা। আদ্রর শান্ত কণ্ঠের হুমকি শুনে বুকটা হাহাকার করে উঠল সায়রা বেগমের। তিনি আর কোনো ভুল করতে চান না। একটা ভুলের মাসুল দিতে হচ্ছে 4টা বছর ধরে। এক মুহূর্তও দাঁড়ালো না আদ্র। তুলির দিকে একবার চেয়ে সোজা চলে গেল সিঁড়ির ধাপ অতিক্রম করে। ছেলের যাওয়ার দিকে চেয়ে ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সায়রা বেগমের। তুলির কাছে এসে মাথায় হাত বুলিয়ে বললেন, আদ্রর রুমে জামা। তুলি বিস্ময়ে জড়ীভূত হয়ে গেল। চোখের পলকেই শ্যামবরণ চেহারাটা কেমন রাঙা হয়ে উঠল। আলতো হাসলেন সায়রা বেগম। আদুরে কণ্ঠে বললেন,
তুই এখন না গেলে আমার ছেলেটা ভীষণ রেগে যাবে। লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল তুলি। মাথা নাড়িয়ে নত মস্তিষ্কে সিঁড়ি বেয়ে উঠে গেল। আমরিন চিন্তাগ্রস্ত স্বরে আওড়ালো, ভাইয়া বোধ হয় কোনো বিষয় নিয়ে রেগে আছে আম্মু। তুমি রাতে আব্বু আসলে বিয়ের বিষয়টা নিয়ে কথা বলো। আমি চাই না ভাইয়া এই বাড়ি ছেড়ে আবার চলে যাক। শূন্য শূন্য লাগে বাড়িটা। মেয়েকে বুকে জড়িয়ে নিলেন সায়রা বেগম। হেসেই বলে উঠলেন, তোর ভাইয়াকে আটকে রাখার জন্য তুলি যথেষ্ট। কাপা কাপা হাতে দরজা ঠেলে আদ্র রুমে ঢুকলো তুলি। নীরবতার ছড়াছড়ি পুরো রুম জুড়ে। তুলির বুকের ধুকপুকানি বেড়ে গেল। বেলকনি থেকে একটা শীতল হাওয়া ছুঁয়ে দিয়ে গেল, এলোমেলো করে দিয়ে গেল কয়েকটা চুল। চারদিকে নজর বুলিয়ে তুলি বেলকনির দিক পা বাড়ালো। বাতাসের দাপটে সাদা পর্দাগুলো উড়ছে বাধাহীন। আকাশটা হুট করেই কালো মেঘে ঢেকে গেছে। হয়তো বর্ষণ হবে, তুমুল বেগে বর্ষণ। শীতল হাওয়া তারই বার্তা বয়ে চলেছে। প্রাণ ভরে নিঃশ্বাস নিল তুলি। বেলকনির দরজা লাগিয়ে রুমে আসতেই চোখে পড়ল সদ্য শাওয়ার নিয়ে আসা আদ্রকে। সাদা একটা গেঞ্জি পরে আদ্র চুলের পানি ঝাড়ছে হাত দিয়ে। রুমে কারো উপস্থিতির আভাস পেয়েও ফিরে তাকালো না। বাধ্য হয়ে তুলি ভীত সন্ত্রস্ত হয়ে এগোতেই আদ্র কতগুলো জরুরি ফাইল নিয়ে বসে পড়ল চেক করতে। গতকাল হসপিটাল থেকে ফাইলগুলো নিয়ে এসেছিল। ফাইলে নজর রেখেই দুর্বোধ্য হেসে বলল,